বাস্তব সংখ্যা অধ্যায় 1। এটা হচ্ছে চাকরির প্রস্তুতির জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমি এখন আলোচনা করব। গণিতে অঙ্ক, যেটা অঙ্ক হচ্ছে মোট কয়টা রয়েছে একদম এগুলো অনেকেই জানেন যে অঙ্ক হচ্ছে 10টি রয়েছে, 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক, এগুলোকে অঙ্ক বলা হয়। তো এর ভিতরে সার্থক অঙ্ক কয়টি? 9টি। কি কি? 0 বাদ দিয়ে আর যেগুলো আছে 1 থেকে 9 পর্যন্ত সবগুলোই হচ্ছে সার্থক অঙ্ক। অভাব জ্ঞাপক অঙ্ক হচ্ছে একটা, এবং এই অভাব জ্ঞাপক অঙ্ক কোনটি? 0। এবং 0কে আমরা সাহায্যকারী অঙ্কও বলি। দেখবেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে যে অভাব জ্ঞাপক অঙ্ক কোনটি বা সাহায্যকারী অঙ্ক কোনটি, তখন সাহায্যকারী সংখ্যাও বলে অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে হবে কি এটা 0 মানে 0। তারপর হচ্ছে সংখ্যা। সংখ্যার ধারণা হচ্ছে যে কয়েকটা বা এক বা একাধিক বা একটা অঙ্ককে আমরা সংখ্যা বলি। যেমন যদি আমরা বলি 7টি বই, তখন কিন্তু এই 7 হয়ে যাবে কি সংখ্যা। এগুলো পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে 12 হচ্ছে কি? 12 হচ্ছে একটা সংখ্যা, মানে কয়েকটা অঙ্ক মিলে যখন একটা সংখ্যায় অঙ্ক মিলে যখন আমরা উচ্চারণ করি তখন হচ্ছে সেটা, যেমন টিটা খানা, 7টি বই, 7টি মোমবাতি, এরকম আর কি। তো এরপর হচ্ছে দেখেন এগুলো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসে, যেমন 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত লিখতে এবং গুনতে শূন্য আছে কয়টা? মুখস্থ করে নিতে হবে। 11টি শূন্য আছে, কারণ পরীক্ষায় দাগানোর মতো সময় খুব কম। এরপর হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত 1 আছে হচ্ছে 21টি। তারপর হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত এই 0 আর 1 যদি মনে রাখতে পারেন, তারপরে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনি এমনি পেরে যাবেন, যে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো আছে হচ্ছে 20টি করে। তো এটা আমরা খুব ভালো করে মুখস্থ করে নিব। দেখেন এই রিলেটেড একটা কোশ্চেন আসছে 28তম বিসিএস। 28তম বিসিএসে যে 1 থেকে 100 পর্যন্ত গুনতে এবং যে গুনতে এবং লিখতে বা এরকম আসে যে 9 সংখ্যাটি কতবার আসে। তো 9 সংখ্যাটি কতবার আসে? এটা হচ্ছে যে 11 বার, তারপর হচ্ছে 14, 15, 18, 20। তার মানে আমরা একটু আগে পড়েছি যে 0 এবং 1 বাদে আরগুলো কত? 20 বার। তার মানে হচ্ছে 20 হবে কারেক্ট অ্যান্সার। তো এরকম 28তম বিসিএসে কিন্তু আসছে। এবার বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের এডি, এইটা হচ্ছে আপনার আসছে 2013 সালে এডি পরীক্ষায়। 1 থেকে 100 পর্যন্ত গুনতে 8 সংখ্যাটি কতবার আসে? নিশ্চয়ই আপনারা এটা অবশ্যই পারবেন। তারপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যার যে ধারণা, এটা ছোটোবেলায় সবাই পড়ছেন। এক অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। আর অনেকে আবার বলে ফেলে যে 0, আসলে 0 তো না। এরপর হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, মানে 3 অঙ্ক বিশিষ্ট 1 দিয়ে কি 2টা শূন্য। আবার 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9। এখন যদি 4 অঙ্ক বলতো তাহলে 1 দিয়ে 3টা শূন্য দিতাম, তাহলে 4 অঙ্ক হয়ে যেত ক্ষুদ্রতমর ক্ষেত্রে। আর বৃহত্তমের ক্ষেত্রে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত? 4টা 9। এরপরে দেখেন একটা নোট আছে, এটা ইম্পর্টেন্ট। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কে? সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য কিন্তু 0 বলা যাবে না, বলতে হবে কত? 1। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য হচ্ছে কে? 1। এবং স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য এটা আসছিল প্রধানমন্ত্রী কার্যালয়ে সহকারী পরিচালক পদে 2013 সালে। এবং সেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কোনটি? এখানে লেখা আছে 1, 0, অসীম, সবগুলা। তার মানে হবে কি এখানে কিন্তু উত্তরটা হচ্ছে 1 হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। এরপরে দেখেন সমান সংখ্যক বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগ, যেটা সমান সংখ্যক, এই যে 9 যোগ 1 কত হবে? 9 যোগ 1 তার মানে হচ্ছে এখানে 10, এখানে হবে কত? 10। তো এখানে আমি এই যে 10 দিয়ে দেবো, একটা 9-এর জন্য 10। কিন্তু এখানে একটা টেকনিক দেখেন, এখানে কিন্তু এত করার সময় পাবেন না। তো এর জন্য হচ্ছে কি এই একটা 9-এর জন্য কি আসবে? এই 1 সমান সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা, তাহলে এই একটা 9-এর জন্য আপনি 10 লিখবেন। আর বাকি থাকে কয়টা? 2টা 9, তার মানে 2টা 9 বসাই দিলেই হয়ে যাবে। এরপরে এই একটা 9-এর জন্য আমি কি করলাম? 10 লিখলাম। তারপরে যদি সমান সংখ্যক দেখি আর বাকি 3টা 9 বসাই দেবো, শেষ। এখানে হচ্ছে এই যে ব্যাংকের সিনিয়র অফিসার 2000 সালে প্রশ্নটা আসছে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করো। তার মানে এটা কিন্তু মুখে মুখেই করা যায়, যে একটা 9-এর জন্য কি করব? একটা 9-এর জন্য একটা 10 বসাই দেব, ঠিক আছে। আর
পরবর্তীতে কয়টা, একটা 9 চলে গেল, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টা 9, তাহলে একটা 9 গেলে থাকে কয়টা, 4টা 9, তার মানে এইটা উত্তর হবে। দেখা মাত্রই দাগানো যাবে। সমান সংখ্যক বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ, এই সমান সংখ্যক বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা যদি বিয়োগ করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে একটা 8 আসবে, তাই না? একটা 9-এর জন্য আমরা 8 দিব। তো এখন হচ্ছে এই একটা 9-এর জন্য কি করব, 8 দিব, আর পরে একটা 9 লিখে দেব। এখানে একটা 9-এর জন্য এই যে 8 দিলাম, দেওয়ার পরে আর বাকি 3টা 9 লিখে দিলাম, বাকি 3টা 9 লিখে দিলাম, হয়ে যাবে সমান সংখ্যক। যেমন 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, এটা ব্যাংক অফিসার 2000 সালে এবং 1997 সালে আসছে। দেখেন 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, তার মানে কি, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, তার মানে এখানে হচ্ছে একটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টা 9, তার মানে একটা 9-এর জন্য আমরা কত দিলাম, একটা 9-এর জন্য আমরা 8 দিলাম, আর বাকি 3টা 9 লিখে দিলাম, তাহলে মানে এটাই কারেক্ট। এরপরে যদি বৃহত্তম সংখ্যার যদি একটা ডিজিট কম থাকে, এগুলো পরীক্ষায় আসে, একটা ডিজিট কম থাকে তবে একটা ডিজিট যদি কম থাকে তবে বিয়োগ কি, বিয়োগে কি হবে, তাহলে একটা ডিজিট যদি কম থাকে, দেখেন ক্ষুদ্রতম দিয়ে বৃহত্তম বিয়োগ, তার মানে ক্ষুদ্রতম থেকে যদি বৃহত্তম একটা ডিজিট কম হয় বিয়োগ করার ক্ষেত্রে, তাহলে সব সময় উত্তর হবে 1। আগে দেখবেন ক্ষুদ্রতম সংখ্যাটা কয়টা, এই যে 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা আর এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, এখানেও 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, 1 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, তার মানে হচ্ছে কয়টা, এখানে কত হবে, এখানেও 1 উত্তর, এখানেও 1। হ্যাঁ, এরকম কিন্তু দেখেন 29তম বিসিএস, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, 29তম বিসিএস আসছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত, তার মানে আমরা কিন্তু একটা বৃহত্তম সংখ্যা কি একটা কম, সেই জন্য আমরা নিচে লিখতে পারতেছি, তার মানে বিয়োগ করতে পারতেছি। আচ্ছা, তাহলে কত হবে, 1, খেয়াল করে প্রশ্নটা দাগাই ফেলবেন। ব্যতিক্রম একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি 0, 2, 3, 5 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত, পল্লী বিদ্যুতে আসছে 2017 সালে। তার মানে এটা আমি একটু করে দেখাই যে আসলে 4 অঙ্কের এই যে বৃহত্তম সংখ্যাটা কত, বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 5, আগে সবচেয়ে বড়টা, তারপরে 3, তারপর 2, 0, আর ক্ষুদ্রতম সংখ্যাটা কত, 0 কিন্তু লেখা যাবে না আগে, তাহলে 3 অঙ্ক হয়ে যাবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে প্রথমে 0 বাদ দিয়ে আর ছোটো কোনটা আছে সেটা লিখতে হবে, তারপরে 0 লিখতে হবে, কারণ সর্ববামে যদি 0 লিখি, এরকম যদি লিখি 0, 2, 3, 5, তাহলে এটার কোনো ভ্যালু থাকলো না, তাহলে 3 অঙ্ক হয়ে গেল। তারপর হচ্ছে 2, 0, 3, 5, এই দেখেন, তাহলে এটা বিয়োগ করলে কত আসে, 5, তারপর হচ্ছে কত, হাতে থাকে 1, 3 আর 1 4, 12, 8, এখানে হচ্ছে 2, তারপর হচ্ছে কত, 3, তাহলে এই যে 3, 2, 8, 5 সুন্দর করে এটা দাগাইয়ে ফেলবেন। তো এই পর্যন্তই আজকের, এর পরের পর্বে আমরা এই বাস্তব সংখ্যার আরও অনেক অঙ্ক দেখব, এবং আমরা এরপরে বর্গের অন্তর দিয়ে যে অঙ্কগুলো আছে, তারপরে যত তত অঙ্ক, এগুলো দেখব। তো ধন্যবাদ, এই পর্যন্তই।